নমস্কার, আমি পারমিতা। আমাদের পডকাস্টের আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজকে সিয়াটেলের সঙ্গীত শিল্পী স্বাতী ব্যানার্জির বাড়িতে। আজকে সেই এপিসোডটাই তোমাদের সাথে শেয়ার করব, দিদির এক্সপিরিয়েন্স এবং সেই গানের যে জার্নিটা, সেই গল্পগুলো। তো চলো তোমাদের সাথে দিদির পরিচয় করিয়ে দিই। ধন্যবাদ পারমিতা। নমস্কার, আমি স্বাতী ব্যানার্জি। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা আয়োজন করছো। অবশ্যই আমাদের সবসময় চেষ্টা থাকে যে সিয়াটেলে যে বাঙালিরা বাংলা থেকে এত দূরে এসেও বাংলার ঐতিহ্যগুলোকে ধরে রেখেছেন এবং আমাদেরকে সেগুলো যেন আমরা নেক্সট জেনারেশন সেগুলো থেকে দূরে না যাই, সেই কাজ করে যাচ্ছেন। তাদেরকে আরও বেশি করে সামনে আনার এবং তাদের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করার। তো স্বাতীদি, তুমি বলো যে তোমার এই যে গানের সাথে যে সম্পর্কটা, ছোটবেলায় বাঙালি বাড়িতে কি হয়, গান নাচ আঁকা এগুলো শেখানোই হয়। তো সেরকম হয়তো তোমারও প্রথম হাতে খড়ি, কিন্তু সেটা যে তোমার এই ভেতরে ভালোবাসাটা বা প্রতিভাটা আছে, কখন সেটা বুঝতে পারলে আর কিভাবে গানের সাথে পরিচয় হলো তোমার? দেখো, প্রতিভা আমি বিশ্বাস করি প্রতিভা সব মানুষের মধ্যে আছে। এবার আমরা সেটা কেমনভাবে কালচার করছি, কেমনভাবে ধরে রাখছি, তার উপরে এটা বোঝা যায় যে হ্যাঁ, আমরা কে কতটা এগিয়ে যাচ্ছি বা কে কতটা ভালোবাসছি। গানের সাথে আমার পরিচয় একদম জন্মবেলা থেকে। আমার মা ভীষণ ভালো গান গাইতেন, আমার মামার বাড়ির সবাই খুব ভালো গান গান এবং গান নিয়ে চর্চা করেন রীতিমতো। আর আমরা 4 বোন, আমি সবার ছোট। আমি যখন বড় হয়েছি আমার দিদিরা তখন গান গায় এবং ভীষণ ভালো গান করেন। আমার মায়ের ইচ্ছে ছিল আমি নাচ শিখি। আমার মা, আমরা 4 বোন, বড়দি আর মেজদিকে গান শেখাতেন। আমার সেজদি বাজাতো তবলা। হ্যাঁ, আমার সেজদি তবলা বাজাতো এবং অনেক দিন অবধি ও ভীষণ ভালো তবলা শিখেছে, তবলা অনেক কম্পিটিশন জিতেছে। আর আমি শিখতাম নাচ, খুব ভালো নাচ করতাম, কিন্তু দুষ্টু ছিলাম, প্র্যাকটিস করতাম না। তো গানের প্রতি হঠাৎ করে আমার, মানে যেহেতু দিদিরা গাইতো, বাড়িতে গান শুনতাম, নাচের থেকে গান আমি বেশি প্রেফার করতাম। প্রথম গানের সাথে হাতেখড়ি আমার দিদিদের হাত ধরে। আমার দিদিরা আমাকে গান শিখিয়ে দিত, আমি সেই গান কম্পিটিশনে গাইতাম এবং প্রাইজ জিতে নিয়ে আসতাম। এইভাবে চলতে চলতে যখন আমি 6-এ পড়ি, তখন আমার দিদিরাই মাকে বলে যে এবারে ওর অ্যাকচুয়াল গান বাজনা শেখা শুরু করা উচিত, মনে হয় ওর ভালোবাসা আছে এটার ওপরে। তো প্রথমে আমি ক্লাসিক্যাল শেখা শুরু করি। আমি ক্লাসিক্যাল শিখেছি, ক্লাসিক্যালে আমি সঙ্গীত বিশারদ আর নজরুল গীতি শিখতাম। যেহেতু আমার দিদিরা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ওরা আমাকে ওটা শেখাতেন, আমি টিচারদের কাছ থেকে ক্লাসিক্যাল আর নজরুল গীতি শিখতাম। কিন্তু রবীন্দ্রনাথের গানের প্রতি আকর্ষণ আমার এতটাই বেশি ছিল যে পরবর্তীকালে যখন আমি বড় হয়েছি, আমি রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক বেশি করে করেছি এবং আমি পরে কাকলি রায় এবং অলোক রায়, ওনাদের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছি। এখনও আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করি এবং আমি এখানে একটি আমার গানের স্কুল করেছি, অনেকেই জানেন, সুর ও বাণী। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার বাচ্চারা, যারা আমাদের পরের জেনারেশন, তাদের মধ্যে যাতে আমরা গান বাজনা চর্চা এবং এই যে এত সুন্দর একটা ধারা আছে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সব গানের, এগুলো একটু একটু করে ওদেরকে চিনিয়ে দেওয়া। তো সেটার জন্য গানের স্কুলে আমি এখন হিন্দুস্তানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সবই শেখাই। এরপরে 3টে পাথে তারা ভাগ হয়ে যায়, যার যেটার প্রতি আকর্ষণ থাকে সে সেই পাথ ধরে। তো এইভাবেই চলেছে। আর আমি যখন দেশে থাকতাম, আমার মাস্টার্সের পরে আমি বিএড করেছিলাম। সেখানে আমার ইচ্ছে ছিল যে আমি কেমন করে গান শেখাতে হয় তার পড়াশোনা করব। তো আমার বিএডে একটা মেথড পেপার ছিল মিউজিক, আমার হিস্ট্রি মেন মেথড আর মিউজিক। সেখানে আমি শিখেছিলাম কেমন করে গানটা শেখাতে হয়, কেমন করে ছোট বাচ্চাদেরকে পরিচয় করাতে হয় গানের সাথে। তো সেই থেকেই একটা ইচ্ছে চলে আসছে আর এখনো চালিয়ে যাচ্ছি আর কি। তো পরিবারের মধ্যেই এই গান কালচারটা তোমাদের ছিল, কিন্তু তারপরে তোমার ইন্টারেস্টটাও ছিল, তার জন্য তুমি পড়াশোনাতেও গানটাকে বেছে নিয়েছো। আর এখানে এত দূরে এসে তুমি কখন মনে করলে যে এটা মানে একদম এক্স্যাক্ট, কারণ তোমার প্রফেশন একদম আলাদা, তুমি একজন টিচার, এবং তার বাইরে এই যে গানের একটা স্কুল করা যায়, কারণ এখানে আমরা যারা চলে আসি এবং তারপরে নেক্সট জেনারেশনে
তাদের ইন্টারেস্ট তো অন্য হয়ে যায়, কারণ ইংলিশ গান শুনছে, স্কুলে একটা অন্য কালচার। তারপরেও গিয়ে পেরেন্টসরা কোথাও চায় যে না, আমার বাচ্চা একটু আমার মাতৃভাষায় গানটা শিখুক। তো তোমার স্কুলে যখন বাচ্চারা আসে, তো ওদের ইন্টারেস্টটা কীরকম দেখো তুমি? হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি। আম, যখন একদম ছোটবেলা আসে, আমি ক্লাস শুরু করি 5 বছরের বাচ্চা, তার নিচে আমি শেখাই না, কারণ তার বছরে আমার মনে হয় যে ওদের এনজয় করা উচিত, তখনও ওদের বসে একটা জায়গায় শেখার মতো ক্ষমতা তৈরি হয় না। তো 5 বছরে আমার যখন বাচ্চারা আসে, বাঙালি বাচ্চারা অনেকেই বাংলা বোঝে না বা বাংলা বলতে পারে না, কিন্তু গান এমন একটা জিনিস, ওই সুরের মধ্যে রিদমে যখন আমরা কথাগুলো করি, তখন তারা আস্তে আস্তে শিখতে শুরু করে। আমার কাছে অনেক বাচ্চা আছে যারা একটুও বাংলা বলতে পারতো না, আমি খাবো এটাও বলতে পারতো না, কিন্তু তারা যখন গান শিখেছে, তখন আমি যেটা করি, আমি প্যাটার্ন করে করে কথাগুলো ওদেরকে আগে বলাই। যদি একটা কথা হয় যে হারে রে 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 রে, আমি এই সিম্পল কথা ধরছি, হা রে রে রে, এবারে ওদের রে 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 এই উচ্চারণটা, তখন অনেক অনেক আমি পরিশ্রম করি, আমার ভালো লাগে এটা করতে, কেমন করে মুখটা খুলতে হবে, কোনখান দিয়ে কোন সাউন্ডটা বেরোবে, এইটা আমি ওদেরকে শেখাই। করে যখন ওরা গান গায়, তখন কিন্তু বোঝা যায় না যে ওরা বাংলা কথা বোঝে না। এবারে দীর্ঘদিন গান শিখতে শিখতে আমি যখন দেখি ওরা বেশ কিছুটা বড় হয়েছে, ওরা বাংলা ভাষার সাথে ওই যে পরিচয় হয় গানের মাধ্যম দিয়ে, সেটা ওরা কন্টিনিউ করে কথা বলায়। আস্তে আস্তে আমি গানের ক্লাসে প্রেফার করি বাংলায় কথা বলা। যখন আমরা বাংলা গান শিখি, আমি বাংলায় ওদের সাথে কথা বলি, চেষ্টা করি ওদেরকে নিয়ে আসার বাংলায়, এবং ওরাও আস্তে 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 এই কথাগুলো ছোট 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 করে শিখতে শিখতে বাংলা শিখে যায়। আর তুমি যেটা আগে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে যে বাবা মারা নিয়ে আসেন বাচ্চাদের, তারপরে ওদের যদি ভালো না লাগে তখন কি হয়, অনেকেই ছেড়ে দেয়। মানে 3-4 বছর শেখে, তারপরে আমিও বুঝতে পারি যে ওরা কতটা এগোচ্ছে, এবং ওদেরও একটা ভালো লাগার ব্যাপার থাকে। অনেক সময় হয় যে ওরা ড্রপ অফ করে দেয়, বাট অনেক সময় হয় ওরা এনগেজ হয়ে যায়। আমি গ্রুপে শেখাই, 5 বছর 6 বছরের একটা গ্রুপ, 7-8 বছরের একটা গ্রুপ, 9-10 বছরের একটা গ্রুপ। ওই যে গ্রুপে ওরা মজা পায়, ওদের বন্ধু হয়ে যায়, সেই গ্রুপ থেকে তখন ওরা অ্যাকচুয়ালি শিখতে শুরু করে এবং ভালোবাসা আসতে শুরু করে। একটা মজার কথা বলি, আমার কাছে ওরা শুরু করেছে তখন কিন্ডারগার্টেন, আর একজন ফার্স্ট গ্রেড, ওরা এখন পড়ে 8-এ আর ক্লাস 9-এ। ওই গ্রুপে ওদেরকে এখন আমি জিজ্ঞেস করি তোরা কি গান শিখতে চাস। লাস্ট উইকে ওরা আমাকে এসে বলল আমরা শিখবো তুমি রবে নীরবে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে বড় হচ্ছে, এখানে মানুষ হচ্ছে, এত পপ গানের প্রভাব, এত এত রকমের গানের প্রভাব, তারপরেও ওরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই শুনেছে গানটা তুমি রবে নীরবে, যে ওরা আমাকে বলতে পারলো যে আমি এই গানটা শেখাবো। আমি তখন ওদেরকে বললাম এই গানটা তো খুব একটা ফিলিংসের গান, কঠিন গান, তো তোদেরকে কিন্তু সেরমভাবে শিখতে হবে। আর আমি ওদেরকে প্রত্যেকটা লাইনের মানে করে দিই। গীতবিতানে ইংলিশ ট্রান্সলেশন আছে ভীষণ সুন্দর, কিন্তু সেই ইংলিশটা আমরা রেগুলার ইংলিশ হিসেবে ইউজ করি না। তো আমি ওদেরকে ওদের মতো করে বুঝিয়ে তারপরে গানটা স্টার্ট করলাম। ওরা এত ভালো গানটা তুলেছে আর এত সুন্দর এনজয় করে গাইছে যে আমি মুগ্ধ হয়ে গেছি শুনে। তো এইটা ভালোবাসাটা তৈরি হয়, ভালোবাসা তৈরি হতে সময় লাগে। তো কেউ যদি সময় দেয় তাহলে সেখানে একটা ভালোবাসা জন্মাবেই। একটা প্যাটার্ন যেটা আমি খেয়াল করি, আমি কোনো জেন্ডার বায়াসড নই, নাথিং, আমি সবাইকে নিয়ে চলতে চাই, বাট একটা এখানে যেটা আমি দেখেছি, ছেলেরা আফটার মিডল স্কুল 99% ওরা ড্রপ অফ করে। মানে ওরা তখন আর এই কালচারটার সাথে ব্যস্ত হয়ে পড়ে, বাট মেয়েরা তাও কন্টিনিউ করে চলেছে। আমার কাছে আমার সব হাই স্কুলের মেয়েরা এখনো আছে, বাট আমি যাদেরকে নিয়ে শুরু করেছিলাম সেটা ছিল একদম প্রথম সব ছেলেদের ব্যাচ। তো সেই ছেলেদের এখন আর কেউই গানটা
কন্টিনিউ করে না। তো এটা একটা আমার দুঃখ লাগে, বা হয়তো আমাকে আরো কিছু চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে ওরা আরো এনগেজ হবে। আমি এটা নিয়ে ভাবছি, দেখা যাক কি করা যায়। বাট হ্যাঁ, ডেফিনেটলি কিছু তো নিশ্চয়ই প্রগ্রেস হচ্ছে এবং শিখছে বাচ্চারা। এবং এটাই একটা শিক্ষকের সফলতা, যখন তার বাচ্চারা মানে স্টুডেন্টরা এসে বলে যে আমি এই গানটা শিখবো। তো এই জনারটা কি ওরা চুজ করে না? কারণ কি হাতে খড়ি তো হয় একটা সারেগামা পা, তারপরে কিভাবে তুমি বোঝো যে এ, নাকি তুমি জিজ্ঞাসা করো তোমার স্টুডেন্টের ওপর ছেড়ে দাও যে তোমরা কি গান শিখতে চাও, কোন সুরটা তালটা তোমাদের ভালো লাগছে, আকর্ষণ করছে? এইখানে একটা বেসিক বেসিক জিনিস আসে। আমি ক্লাসিক্যাল শিখেছি, হ্যাঁ আমি ক্লাসিক্যালে এক্সপার্ট নই, নট অনলি ক্লাসিক্যাল, কিন্তু আমি সঙ্গীত বিশারদ এবং এখনও আমি ক্লাসিক্যাল শিখি। সো আমি আমার বাচ্চাদের শুরু করি ক্লাসিক্যাল দিয়ে। আমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি তিনটেতেই সমান দক্ষ, এবং তিনটেই আমি আমার বাচ্চাদের শেখাতে পারি। কিন্তু যেমন আমরা ম্যাথ শেখার আগে 1 2 3 4 শিখি, বা রাইটিং করার আগে ABCD শিখি, সেরকমভাবেই গানের জগতে তুমি যদি না সারেগামা বা পাল্টা বা ক্লাসিক্যাল গাও, সেটা তুমি অন্য কোনো গান ভালোভাবে গাইতে পারবে না। প্রত্যেকটা গানেরই আমরা যেহেতু ইন্ডিয়ান ক্লাসিক্যাল গান গাই, হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত, আমি রাগ নিয়েই বলবো, সেই রাগের প্রভাব প্রত্যেকটি গানে আছে। আজকে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ধরি, আজকে আমি একটা গান ধরছি যেটা আমরা সবাই জানি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এই গানটি রাগ ইমন, যেখানে নি আর করিমা বেশি ইউজ, সেই রাগের বেসে এই গান। আজকে যদি আমি বাবার বাচ্চাকে না শেখাই যে এই রাগটা কি রাগ, তাহলে সে গানটা গাইবে কি করে? তো সেই জন্য বেসিক আমি সব সময় হিন্দুস্তানি ক্লাসিক্যাল দিয়েই শুরু করি, যেখানে ওরা রাগগুলো গাইতে শেখে, ছোট ছোট করে তার নোটস, তার ছোট একটা বন্দিশ, এবং আস্তে আস্তে তান, পরবর্তী ক্ষেত্রে মধ্যলয় এবং বিলম্বিত লয়, এইটা আমি শেখাই। সাথে সাথে একটু একটু করে গান, যেমন আমার একটা প্যাটার্ন আছে, আমি যে রাগটা ওদেরকে শেখাই, যদি আমি রাগ ইমন শেখাচ্ছি, রাগ ইমনের আরোহ অবরোহ আলাপ করে একটা বন্দিশ, তান, একটা মধ্যলয় করে একটা ছোট্ট তারানা, এটা শেখানোর পরে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শেখাই যেটা রাগ ইমনের ওপরে, যেমন দাঁড়িয়ে আছো। এইরকমভাবেই যদি আমি রাগ পূর্বী শেখাই, ওই একই প্যাটার্ন কন্টিনিউ করে আজি এ আনন্দ সন্ধ্যা, যেটা রবীন্দ্রনাথের রাগ পূর্বীর গান, সেই গানটা শেখাই। তো ওদের সাথে আমি সব রকম গানের পরিচয় করাই। এরপরে ভালোবাসা আছে, যার যেটা ভালোবাসা সে সেটা গাইতে চায়। আমার কাছে কিছু বড় অ্যাডাল্টসও শেখেন, তাদের কিছুজন যেমন নজরুল গীতি ভীষণ ভালোবাসেন, তারা নজরুল গীতির বেসে শেখেন। কিছুজন বলেন আমরা শুধুই রবীন্দ্রসঙ্গীত শিখবো। আর বাচ্চাদের আমি একটা ওভারঅল এডুকেশন দিই, যাতে ওরা নিজেদের পাথটা নিজেরা চিনে নিতে পারে। একদমই তাই। আর তোমার এই গানের স্কুল সম্পর্কে বলো, যে প্রফেশন একটা অন্য, তারপরে বিদেশে সংসার সামলে নিজের বাচ্চাকে সামলে গানের স্কুল খোলার যে এক্সপিরিয়েন্সটা, কিভাবে দুটোকে ম্যানেজ করো সেটা একটু বলো। টাইম ইজ রিয়েলি আমার একটা বড় ব্যাপার, এবং টাইম ম্যানেজমেন্টটাও একটা খুব বড়। এই ক্ষেত্রে আমি সত্যিই আমার হাজব্যান্ড ইন্দ্রজিৎ ব্যানার্জি আর আমার ছেলে ধ্রুবকে ধন্যবাদ জানাবো। ওরা প্রচণ্ড সাপোর্ট করে, এবং তবেই আমি এটা করতে পারি। আমি পাবলিক স্কুলের স্পেশাল এডুকেশনের টিচার, যেখানে আমাকে দিনে 9 থেকে 10 ঘন্টা টাইম দিতে হয়, তারপরে এসে আমি সন্ধেবেলা গানের ক্লাস করি। কিন্তু গানের ক্লাস হচ্ছে আমার কাছে একটা মন্দিরের মতো জায়গা, আরাধনা, যেখানে আমি ঢুকি আর আমি সব আমার চিন্তা ভাবনা ভুলে যাই। ওই যে বাচ্চারা আসে বা বড়রা আসে, ওদের সাথে গান গেয়ে আনন্দ করে, এটা আমার একটা রিল্যাক্সেশন, আমি ভীষণ ভালোবাসি। হয়তো এখন নিজে গান গাওয়ার থেকেও আমি গান শেখানো বেশি ভালোবাসি। সো এটা আমার প্যাশন, আমি ভালোবাসি, আর ভালোবাসা থেকেই আমি টাইমটা কোনোভাবে দিতে পারি। তো নেক্সট তোমার কাছে জিজ্ঞাসা করবো, তোমার ফেভারিট জনরা কি মিউজিকের? তুমি কি গান শুনতে ভালোবাসো বা শেখাতে ভালোবাসো? এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, কারণ আমার ভালো লাগার জায়গাটা, ভালোবাসার জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভীষণ ভালোবাসি, আমি গানগুলো কবিতার মতো করে পড়ি, যখন মনে হয় নিজের মতো করে গান গাই, খুবই ভালো লাগে। কিন্তু
আমি রাগপ্রধান গান ভীষণ ভালোবাসি, ঠুমরি, টপ্পা এগুলো আমি শুনি। আর বেশ কিছু বাংলা রাগপ্রধান গান যেগুলো শিপ্রা বসু, অজয় চক্রবর্তী, আমি এই ধরনের গানও ভীষণ ভালোবাসি শুনতে আর গাইতেও। তো ভালোবাসার জায়গা এক জায়গায়, কিন্তু আমার ভালো লাগার পরিধিটা অনেক বেশি, অনেক বড়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা সাগরের মতন। আমরা মানে ওনার কবিতা, ওনার গান, অনেকে বলে যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কিছু জানে না। তো সত্যি আমরা জানতে চাইও না, কারণ এত কিছু দিয়েছে একজন মানুষ। তো সেই, আর দিদির কাছে এক কলি একটু রবীন্দ্রসঙ্গীত শুনবো। আমি প্রথমেই বলেছি যে গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমি ওইটারই দুকলি শোনাচ্ছি। একদম। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। একদম মানে কোথাও হারিয়ে গেছি, এত ভালো লাগলো। এই গান আমার ভীষণ পছন্দের গান, ভীষণ যে কোনো সময় আমাকে যদি কেউ গান গাইতে বলে আমি হয়তো এই গানটিই গেয়ে উঠবো। আর এখন তোমার মুখে শুনবো যে তোমার ছেলেও একজন মিউজিশিয়ান, কিভাবে ওকে ওকে তুমি এই বীজটা বপন করেছো, না ওরই ইন্টারেস্ট ছিল, আর ওর গানের সাথে সম্পর্কটা তোমার মুখে শুনবো। প্রথমেই আমি বলি, তুমি একটা কথা বললেও মিউজিশিয়ান, ও শিখছে এখনো, এখনো শেখার পর্যায়ে আছে, ও নিজেকে তৈরি করছে। হয়তো ইন ফিউচার আমরা সবাই দেখতে চাইবো যে হ্যাঁ ও গানের জগতে কিছু করছে, ভালো কাজ করছে। ওর গান গাওয়া, আমি একটা খুব হাসির কথা, ও যখন ছোটবেলায় কাঁদতো ওর গলা বসে যেত। আর আমি নিজেও খুব খুব ছোটবেলা থেকে গলা বসা, বা আমার একবার ভোকাল নডিউল হয়েছিল, খুব ভুগেছি গলা নিয়ে। এখনো আজকে যেমন আমার গলা অনেকটা বসেই আছে, এই ওয়েদারে গলা বসে থাকে। আমি চাইনি ও গান গাক, আমি চেয়েছিলাম ও কিছু ইনস্ট্রুমেন্ট বাজাক বা কিছু, কিন্তু ও কথা বলার আগে গান গাইতে শুরু করে। ও নিজেই। ও কথা শেখার আগে ও গান শুরু করে। আমি যা গাইতাম, ওর তখন 1.5 বছর বয়স, ও সেইগুলোই গুনগুন গুনগুন করে সব গান গাইতো। আমি ভীষণ শুভমিতার গান পছন্দ করি। ও যখন, আমি যদি শুভমিতার গান গাইতাম ও চুপ করে বসে থাকতো। তো সেই থেকেই ওর গানের সাথে পরিচয়। ওর গান শেখা শুরুও আমার থেকেই, মানে আমি যা গান গাইতাম ও তাই গান গেয়ে ফেলতো। তো আস্তে আস্তে দেখলাম যে না, ও গান গাইতে ভালোবাসে। তারপরে আমার কাছেই শিখছিল, শিখতে শিখতে ও হঠাৎ করে বললো আমি একদিন ইংলিশ গান গাইবো। ঠিক আছে, গান 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 রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, গান ক্লাসিক্যাল, হিন্দুস্তানি ক্লাসিক্যাল হতে পারে, যে কোনো ভাষার গান হতে পারে। তখন ও 2nd গ্রেডে পড়ে। তো আমি এখানে খুব একজন ভালো টিচারের সাথে সন্ধান পেয়েছিলাম। সেখানে গিয়ে ও এখানকার মানে উচ্চাঙ্গ ক্লাসিক্যাল, যেটা আমরা বলি এখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, সেই সেই ক্লাসিক্যাল গান গাওয়া শুরু করে। সেখানে উনি ওদের প্রথম লেভেলের যেগুলো বেসিক ক্লাসিক্যাল, যেমন যেটা গলা তৈরি করে সেই গান শেখাতেন। ওটাকে বলে ভাকাই, ভাকাইয়ের লেভেল 1, লেভেল 2। ও এত সুন্দর করে গাইতে শুরু করে, যে কোনো জায়গায় নিয়ে যেত। সেখানে অনেক কম্পিটিশানে নিয়ে গেছেন ছোটোবেলায়, 2nd গ্রেড 3rd গ্রেড। ও, আমি হয়তো ভাবিও নি ও সবার মধ্যে ভালো গেয়ে এসেছে। তো সেইখান থেকে আস্তে আস্তে ওর একটা ভালো লাগা তৈরি হয়েছে এখানের অপেরা গানের প্রতি। তো ও এখন মেনলি অপেরা গায় আর মিউজিক্যাল থিয়েটারের গান গায়। হিন্দি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শেখে, কারণ আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনে বড় হয়েছি, এবং যে ওয়ার্ম আপ আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যালে করি সেই ওয়ার্ম আপ এদের অপেরার যে কোনো গানে লাগে। তো সেইটা থেকেই ও হিন্দুস্তানি ক্লাসিক্যালও শেখে, এবং সেটা গলা তৈরি করতে প্রচুর হেল্প করেছে। মেনলি ও এখন সিয়াটেল অপেরাতে গান গায় আর মিউজিক্যাল থিয়েটার গায়। এই নিয়েই চলছে। এখন ভীষণ ব্যস্ত মানুষ, তবে হ্যাঁ ও রবীন্দ্রসঙ্গীত গাইতেও ভীষণ পছন্দ করে। ও সময় পেলে ও মনে হয় কোনো সময়ে সেই চর্চাও করতে পারবে। আর একটা জিনিস এখানে আমি খুব
বলতে চাই, যেহেতু অপেরার সাথে আমার এখন কানেকশনটা অনেক বেশি, ও ধ্রুব শেখে আর আমি শুনতে পাই অপেরা, মানে অপেরার গান, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যেগুলো বিভিন্ন ভাষার গান, সেইটার সাথে রবীন্দ্রসঙ্গীতের কানেকশন ভীষণ বেশি। মানে আমি দেখতে পাই রবীন্দ্রনাথের গান, গানে ওই অপেরার গানের প্রভাব কতটা। এই যে নোটেশন দিয়ে দিয়ে গান গাইতে হবে, এই নোটেশন থেকে এই নোটেশন আমরা আলাদা করতে পারবো না, সেম জিনিস যখন ওরা অপেরাতে গায় বা এখানে ক্লাসিক্যালগুলো গায়, ওরা একটা নোটও চেঞ্জ করতে পারে না, ওই নোটই ওইভাবে গেয়ে যেতে হবে। মুখ খোলা, উচ্চারণ, কিভাবে গলা বের করে নিয়ে আসবে, রবীন্দ্রনাথের গানে যেভাবে স্টাইলটা আছে সেমভাবে অপেরার গানে আছে, সেই জন্য আমি খুব ভালো করে লিঙ্ক করতে পারি। আর ও যখন রবীন্দ্রসঙ্গীত গায় ও খুব ভালো করে গাইতে পারে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, যে হ্যাঁ দুটো গানের স্টাইল এত সুন্দর আর এত একরকম যে ও গাইতে পারছে। আশা করা যায় ও ইন ফিউচার ভালো করে গান বাজনা করবে, অ্যান্ড আমরা সবাই শুনতে পাবো আরো বেশি করে। একদমই তাই। আর তুমি এক গর্বিত মা, এবং তোমার স্টুডেন্টরাও যখন গানের প্রোগ্রাম করে, এখানে কি গানের প্রোগ্রাম হয় এবং বাংলা গানের প্রোগ্রাম হয়? এখানে তো বাংলা গানের প্রোগ্রাম আমাদের অনেক হয়। আমি নিজে বছরে দুটো রিসাইটাল করি। একটা যখন ওরা যে ক্লাসিক্যালের রাগগুলো শিখছে সেইগুলো তো ওদের কোথাও গাইতে হবে, ওটার জায়গা এখানে খুব বেশি এখনো সেই পারফরমেন্স নেই। হ্যাঁ, সেই প্ল্যাটফর্ম নেই। তো সেই জন্য আমি ওটা বছরে একবার করি, যেখানে আমার বাচ্চারা কি রাগ শিখলো সারা বছরে সেটা ওরা প্রেজেন্ট করে, তার সাথে একটা গান। তো এরকম একটা 12 মিনিটসের স্লট এক একটা গ্রুপের থাকে, যেখানে ওরা এক একটা করে পারফর্ম করে। আর আমি রবীন্দ্র জয়ন্তী করি, যেখানে রবীন্দ্রনাথেরই গানের আলোচনা হয়, চর্চা হয়। এছাড়া আমাদের উত্তরণ, ভিনদেশি, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই উত্তরণের মেম্বারদের এবং ভিনদেশির, এত সুন্দর করে আমাদের বাচ্চাদের প্ল্যাটফর্মগুলো দেওয়ার জন্য। ওইখানে ওরা বাংলা গানগুলো পারফর্ম করে। আরেকটা জায়গা এখন খুব ভালো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্কুলের হেরিটেজ নাইট। যখন হয় তখন কিন্তু স্কুলের টিচাররা প্রমোট করে যে তুমি যদি যে ভাষায় কথা বলো, তুমি যদি সেই ভাষার গান বা কিছু পারফর্ম করতে চাও, তো আমার অনেক বাচ্চা আছে যারা স্কুলে পারফর্ম করে। তো আমি সত্যিই গর্বিত। আমার কাছে বেশ কিছু বাচ্চা আছে যারা বাংলাদেশি প্রজন্মর মেম্বার। তো ওদের ওখানেও যখন প্রোগ্রাম হয় তখনও তারা সেখানে পারফর্ম করে, ওদের 21শে ফেব্রুয়ারি বা ওদের বৈশাখী, সব জায়গায়। তো এটা একটা খুব গর্বের ব্যাপার যে ওরা এটাকে এত ভালো করে নিচ্ছে এবং নিজেরা উৎসাহিত হয়ে নাম দেয় এবং আমাকে বলে, আন্টি আমাকে এই গানটা শিখিয়ে দেবে, আমি ওখানে পারফর্ম করতে চাই। তো এটা একটা খুব বড় গর্বের ব্যাপার যে ওরা শিখছে এবং এটাকে কন্টিনিউ করে চলেছে। খুব ভাল লাগলো আজকে দিদির সাথে কথা বলে, তার কারণ গান সম্পর্কে যেমন জানলাম, অনেক কিছু জানলাম যেগুলো হয়তো গান শুনি কিন্তু জানতাম না। তো সেই অনেক কিছু শিক্ষামূলক কথাবার্তার মাধ্যমে আজকে আমার নিজেকে খুব এনরিচ মনে হচ্ছে তোমার সাথে কথা বলে। তো দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট এপিসোডে। আজকের জন্য বিদায়। নমস্কার।